আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম। আজ আমি আলোচনা করব ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, সেখান থেকে সেটেলমেন্ট। আগে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে পপুলেশন আলোচনা করেছি। আজকে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে আলোচনা করব জনবসতি। আমরা জনবসতির যে সিলেবাসের জিনিসগুলো আছে সেটা হচ্ছে জনবসতির শ্রেণীবিভাগ, ধরন এবং বিন্যাস, গ্রামীণ বসতির উপর প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক সমূহ। দেখো, এখানে গ্রামীণ বসতির উপর প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক সমূহ আছে, শহরের বসতির উপর প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক সমূহ কিন্তু নেই। শহরের কি আছে না, শহরের বসতির কর্মভিত্তিক শ্রেণীবিভাগ, আর আছে গ্রামীণ এবং শহরের বসতির সমস্যা সমূহ, গ্রামীণ বসতির সমস্যা এবং শহরের বসতির সমস্যা। অর্থাৎ তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা যদি একটুখানি দেখে নিই, সেটা হচ্ছে ক্লাসিফিকেশান, টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ সেটেলমেন্ট। জনবসতির যেটা শ্রেণীবিভাগ বা ধরন এবং বিন্যাস। ফ্যাক্টরস ডিটারমাইন দ্য টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ জনবসতির উপর প্রভাব বিস্তারকারী যে সমস্ত বিষয়গুলো। আর রয়েছে ফাংশনাল ক্লাসিফিকেশান অফ আরবান সেটেলমেন্ট, অর্থাৎ শহরের জনবসতির কর্মভিত্তিক শ্রেণীবিভাগ, ফাংশনাল ক্লাসিফিকেশান অফ আরবান সেটেলমেন্ট। এছাড়া রয়েছে প্রবলেমস অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট। আমরা জানি কি জনবসতি বা বসতি এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষের যে প্রাথমিক চাহিদা, বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদা, খাদ্য এবং বস্ত্র, তারপরে যেটার ভূমিকা সেটা হচ্ছে বাসস্থান। আদিম মানুষ কি করত? আদিম মানুষ গুহায় বসবাস করত, গাছের ডালে বসবাস করত। তখন কিন্তু তাদের কোনো স্থায়ী ঘরবাড়ি ছিল না। পরবর্তীকালে যখন সভ্যতা দ্রুত এগিয়েছে, তখন সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে মানুষ তার নানা রকম অর্থনৈতিক ক্রিয়াকলাপ বৃদ্ধি করেছে। সঙ্গে সঙ্গে মানুষ তৈরি করেছে ছোট ছোট বসতি। কিন্তু সেই বসতির একমাত্র ভিত্তি ছিল কি, বা সেই বসতির একমাত্র অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষিকাজ। কারণ আমরা জানি প্রথম মানুষের সভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে ছিল কৃষিভিত্তিক সভ্যতা। পরে মানুষ একদম যে গুহাবাসী অরণ্যচারী মানুষ, তারপরে মানুষ কৃষিকাজ করতে শুরু করলো। তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন খনিজ সম্পদ সংগ্রহ, শিল্প কারখানা এবং দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনবসতি, যেগুলোর আয়তন তুলনামূলক বেশি। দেখো, আমরা এর মধ্যে যে কথাটুকু বললাম সেটা সংক্ষেপে বলতে গেলে দাঁড়ায় যে মানুষ গুহাবাসী অরণ্যচারী, সেই অবস্থা থেকে মানুষ প্রথম যে বসতি স্থাপন করলো সেটা হচ্ছে কৃষিকে অর্থনীতি করে কৃষিভিত্তিক জনবসতি। তারপরে যেটা বললাম দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপকে কেন্দ্র করে। দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ মানে যেটা প্রথম স্তরের ক্রিয়াকলাপকে কেন্দ্র করে দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ গড়ে ওঠে। একটু উদাহরণ দিয়ে বলি, ব্যাপারটা বুঝতে পারবে। ধরো, বনের ফল মূল বা কৃষিজ দ্রব্য সংগ্রহ, যেটা আমরা সরাসরি প্রকৃতি থেকে পাচ্ছি, এমনকি বনের মধু আহরণ, কাঠ সংগ্রহ, এইটা হচ্ছে পুরোপুরি সংগ্রহভিত্তিক। শুধু নয়, এখানে মানুষের কোনো ক্রিয়াকলাপ মানে পরিবর্তিত রূপ কোনো রকম কিছু জায়গা পায়নি। তাহলে পরিবর্তিত রূপটা কোথায় জায়গা পেয়েছে না, যখন মানুষ এই প্রকৃতি থেকে পাওয়া সম্পদকে অন্য দ্রব্যে রূপান্তরিত করছে। আমি একটু আরও সহজ করে বললে দাঁড়াচ্ছে, ধরো বস্ত্র। আমরা যখন সুতো কালেক্ট করছি তখন সেটা কালেকশন, কিন্তু সেই সুতো থেকে যখন বস্ত্র তৈরি করা হচ্ছে সেখানে কি লাগছে? মানুষের বুদ্ধি লাগছে, শ্রম লাগছে, অবশ্যই তার সঙ্গে যুক্ত হচ্ছে কলকারখানা। আমাদের কারখানা ছাড়া এই দ্রব্যের রূপান্তর, ধরো আমরা জানি যে নরম কাঠের বনভূমি থেকে বা নরম কাঠ, সাবাই ঘাস মানে ঘাস থেকে কাগজ তৈরি হয়, কিন্তু সেটা তো আমরা ডাইরেক্ট আমরা জানি যে মেশিনে তাকে বেশ কিছু কেমিক্যাল মিশিয়ে মেশিনে তাকে কাগজের ফরমেশন আনা হয়। তারপরে তো তার স্লাইড করে করে পাতলা পাতলা করে কাগজের রূপ দেওয়া হয়, কোনোটা মোটা করে পিচবোর্ডের রূপ দেওয়া হয়। তাহলে এই যে রূপ দেওয়া হচ্ছে, যেটা মানুষ তার বুদ্ধি, কর্মক্ষমতা এবং যন্ত্রপাতির সাহায্য নিয়ে, অর্থাৎ
প্রকৌশল। এখানে আমরা একটু সংস্কৃতি কথাটা যুক্ত করব। সেখানে দুটো সংস্কৃতি আছে, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি অর্থাৎ মানুষের জ্ঞান, বুদ্ধিমত্তা এগুলোর সাহায্য নিয়ে বস্তুগত সংস্কৃতি, যেটা শিল্প কারখানা, যন্ত্রাংশ, তার সহায়তায় মানুষ প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসকে সম্পদে পরিণত করছে। এইটা হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। মানে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপটা, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপটা মূলত শিল্প, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত জিনিস, সে কৃষিজ হোক, খনিজ হোক, বনজ হোক, প্রকৃতি প্রদত্ত জিনিসকে মানুষ অন্য দ্রব্যে রূপান্তর করছে। এই দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ যখন গড়ে উঠতে শুরু করলো, তখন শুরু হয় কি বৃহদায়তন জনবসতি বা শহর। এবার যদি আমরা একটু জনবসতির সংজ্ঞা হিসাবে বলি যে জনবসতিটা আসলে কি, না কোনো নির্দিষ্ট এলাকায় কতগুলি বিশেষ সুবিধার ভিত্তিতে গড়ে ওঠা মানুষের আবাসস্থল সমূহকে একত্রে জনবসতি বলা হয়। এর অভিধানগত অর্থ যদি আমরা দেখি, অভিধানগত অর্থে কোনো দেশের বসবাসযোগ্য যে অঞ্চল, সেটাই হচ্ছে জনবসতি। এখানে বিভিন্ন ভৌগোলিক তার মতো করে জনবসতির সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে জে স্মিথ, ডিকশনারি অফ জিওগ্রাফি, জে স্মিথ তার গ্রন্থের নাম ডিকশনারি অফ জিওগ্রাফি, 1944 সালে এটি সংজ্ঞা দিয়েছেন। তাতে বলেছেন বসতি হলো মানুষের স্থায়ীভাবে বসবাসের জন্য তৈরি আবাসস্থল। এরপরে ডিকেন ও পিটস, এস ডিকেন ও এফ আর পিটস, F.R.Pitts, তাদের মতে কি বসতি হলো ক্ষুদ্র গ্রাম, শহর ও নগরে মানুষ ও তার যে গৃহস্থালী, তার টোটাল সমষ্টি হচ্ছে বসতি। এটা ডিকেন এবং পিটসের সংজ্ঞা। সেটেলমেন্ট রেফার টু দ্য গ্রুপিং অফ পিপলস অ্যান্ড হাউসেস ইন্টু হ্যামলেটস, ভিলেজেস, টাউনস অ্যান্ড সিটিস। এরপরে আমরা দেখব জনবসতির শ্রেণীবিভাগ। বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে জনবসতিকে ভাগ করা যায়, নানান ভাগে ভাগ করা যায়। যদি কর্মধারা এবং আর্থসামাজিক প্রেক্ষাপট এই দুয়ের ভিত্তিতে দেখি, যেটা বললাম যে মানুষ কি কাজ করছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, এইটাকে আমরা বলছি কর্মধারা এবং আর্থসামাজিক প্রেক্ষাপট অনুসারে যে শ্রেণীবিভাগ, তাতে হচ্ছে গ্রামীণ বা গ্রাম্য বসতি, আর দুয়ে পৌর বা শহরে বসতি। গ্রামীণ বা গ্রাম্য বসতি, তার ইংলিশটা কি, যেটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট। তার সংজ্ঞা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেমন কৃষিকাজ, পশুপালন, পশুচারণ, মৎস্য সংগ্রহ, বনজ ফলমূল সংগ্রহ ইত্যাদির ভিত্তিতে গড়ে ওঠা গোষ্ঠীবদ্ধ বা বিক্ষিপ্ত জনবসতিকে বলা হয় গ্রামীণ বসতি। এরপরে যদি বলি পৌর বা শহরে বসতির সংজ্ঞা কি, পৌর বা শহরে বসতি, যার ইংরেজিটা হচ্ছে আরবান সেটেলমেন্ট, সেটা হচ্ছে দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর। এই প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপকে ভিত্তি করে গড়ে ওঠে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেমন পরিবহন, যোগাযোগ, এইগুলো এই দ্বিতীয় স্তর ও তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে এবং নানান সুযোগ সুবিধার ভিত্তিতে গড়ে ওঠা বৃহদায়তন জনবসতিকে কি বলে, পৌর বসতি। তাহলে একটা পৌর বসতিতে অর্থনীতি এরকম কৃষি বা বনজ ফলমূল সংগ্রহ হবে না, কি হবে, দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ বা তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ এবং নানান সুযোগ সুবিধা থাকবে। আমরা এটা কিসের ভিত্তিতে ভাগ করেছিলাম, কর্মধারা ও আর্থসামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে। এরপরে ধরো বসতির ভিত্তিতে যদি আমরা ভাগ করি, তাহলে বসতির ভিত্তিতে দু রকমের বসতি দেখা যায়। একটা হচ্ছে স্থায়ী বসতি, পার্মানেন্ট সেটেলমেন্ট, কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, খনিজ সম্পদ সংগ্রহ, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে গড়ে ওঠা জনবসতিকে বলা হচ্ছে কি স্থায়ী বসতি। ধরো কৃষি, তার কোনো কৃষকের কৃষি জমিতে নির্দিষ্ট, সে হুট করে আজকে এখান থেকে কালকে অন্য জায়গায় চলে যেতে পারবে না। এটা সম্ভব হয় কাদের, যাদের অর্থনীতি এরকম কোনো স্থায়ী জিনিসের উপর নয়, পশু শিকার, মৎস্য শিকার, পশুচারণ, এগুলো হচ্ছে অস্থায়ী বসতি। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা, তার সংজ্ঞা কি, কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, খনিজ সম্পদ সংগ্রহ, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ভিত্তিতে গড়ে ওঠা বসতিকে বলা হয় কি স্থায়ী বসতি।
এক্ষেত্রে অধিবাসীরা 2-1 প্রজন্ম বা তার অধিক সময় ধরে একই স্থানে বসবাস করে। কৃষি জমি যেমন পাল্টে নিয়ে চলে যেতে পারবে না, শিল্প কারখানায় যে কাজ করছে সে অন্যত্র গিয়ে কাজ পাবে না, পরিবহন বা যোগাযোগের ভিত্তিতে যাদের জীবন জীবিকা চলে তারাও সহজে হুট করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে না। মৎস্য চাষ যারা করে, মৎস্য সংগ্রহ আলাদা জিনিস, কিন্তু মৎস্য চাষ যারা করে তাদেরকে তাদের নিজেদের একটা নির্দিষ্ট পুকুর বা জলাশয় বা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি না হলেও কোনো নির্দিষ্ট জলাশয় থেকে তারা মাছ ধরে। এই যে মৎস্য সংগ্রহ, খনিজ সম্পদ সংগ্রহ, আমরা জানি তালচেরে কয়লা খনিকে কেন্দ্র করে বিরাট মানে বিশাল আয়তনের একটা শহর গড়ে উঠেছে। এই খনিজ সম্পদ সংগ্রহ, এইগুলো হচ্ছে পার্মানেন্ট। খনিজ সম্পদ সংগ্রহকে কেন্দ্র করে যে বসতি, এইগুলো হচ্ছে স্থায়ী বসতি। তাহলে অস্থায়ী বসতি কোনগুলোকে ভিত্তি করে গড়ে ওঠে? পশু শিকার, মৎস্য শিকার, পশুচারণ, বনজ দ্রব্য সংগ্রহ। আজকে এখানে নয়তো কালকে ওখানে, এইরকমভাবে তারা অস্থায়ী ভিত্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়ে আবার বসতি স্থাপন করে। এরপরে বসতি গড়ে ওঠার সময়ের ভিত্তিতে, বসতি গড়ে ওঠার সময়ের ভিত্তিতে বসতিকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি না? প্রাচীন বসতি, অ্যানসিয়েন্ট সেটেলমেন্ট। প্রাচীনকালে ধর্মীয় বা রাজনৈতিক কারণে গড়ে ওঠা জনবসতি হলো প্রাচীন বসতি। এই বাড়িগুলিতে প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার ছাপ থাকে। বিভিন্ন নদীমাতৃক সভ্যতা যেমন সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, দেখো এই সভ্যতাগুলো অনেক প্রাচীন, অনেক পুরানো, কিন্তু এরা স্থায়ী বসতি গড়ে তুলেছিল শুধু নয়, উন্নত নগর সভ্যতা গড়ে তুলেছিল। তাহলে প্রাচীনকালে এইভাবে গড়ে ওঠা জনবসতিগুলোই হচ্ছে প্রাচীন বসতি বা অ্যানসিয়েন্ট সেটেলমেন্ট। এগুলো বিভিন্ন নদীমাতৃক সভ্যতাকে কেন্দ্র করে বা বিভিন্ন ধর্মীয় স্থানকে কেন্দ্র করে, যেমন হরপ্পা, আবার যে ধর্মীয় স্থানকে কেন্দ্র করে বলি জেরুজালেম, বারাণসী, অনেক পুরানো শহর। আমারই একটা চ্যানেলে ভিডিও আছে, দেখবে, সেখানে কাশী বা বেনারস যেটা, যার নাম বারাণসী বর্তমানে, তার ঘাটগুলোর ছবি তুলে আমার চ্যানেলে পোস্ট করা আছে। তো সেখানে 84টা ঘাট আছে। আমরা ওই 84টা ঘাট প্রদর্শন করতে গিয়ে যেটুকু দেখলাম, নদীর একটা পাড় বালি দিয়ে মজে আসছে, আর এই দিকটা অর্থাৎ যেটা শহরের দিক, বারাণসী শহরের দিক, সেই দিকটা কত খাড়াইভাবে নদীটাকে খেয়েছে। এবং পুরো যে 84টে ঘাট, অর্থাৎ কাশী শহরটাকে পুরো পরিক্রমা করতে গেলে দেখা যাবে কাশী শহরটা পুরোটা বাঁধানো, এবং বাঁধানোটা অনেক পুরানো, এটা অনেক প্রাচীন শহর। এছাড়া মথুরা, আমরা যেটা শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, বৃন্দাবন, মথুরা, এই সমস্ত জায়গাগুলো ধর্মীয় কারণে, জেরুজালেম, মক্কা, এগুলো হচ্ছে এনসিয়েন্ট সেটেলমেন্ট, মধ্যযুগীয় বসতি, 3য় খ্রিস্টপূর্বাব্দ থেকে 8শ শতক। তাহলে খ্রিস্টের জন্মের 3য় অব্দ থেকে 8শ শতক। 8শ শতক মানে 8শ শতক কোনটাকে ধরা হয়? 1801 থেকে 1900 পর্যন্ত হচ্ছে ঊনবিংশ। 8শ শতক হচ্ছে 1701 থেকে 1800। এই 8শ শতকে খ্রিস্টপূর্বাব্দ 3য় থেকে 8শ শতকে গড়ে ওঠা বসতিগুলি হচ্ছে মধ্যযুগীয় বসতি। এই বাড়িগুলিতে সমসাময়িক স্থাপত্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়াও থাকে। উদাহরণ হচ্ছে রোম, প্যারিস, পুরানো দিল্লি, আগ্রা, হায়দ্রাবাদ। এরপর দেখব আধুনিক বসতি। আধুনিক বসতি বা মডার্ন সেটেলমেন্ট, ঊনবিংশ শতকের শেষ দিক থেকে সুপরিকল্পিতভাবে গড়ে ওঠা অধিক সুযোগ সুবিধাযুক্ত বাড়িগুলিকে বলে আধুনিক বসতি। বহুতল বাড়ি, ফ্ল্যাট, চওড়া রাস্তা, সুন্দর নিষ্কাশন ব্যবস্থাযুক্ত নর্দমা দ্বারা এই বাড়িগুলো সুসজ্জিত থাকে। উদাহরণ হিসেবে বলা যায় নতুন দিল্লি, রাজারহাট, ভুবনেশ্বর, কল্যাণী। এরপরে দেখব বসতির আয়তন অনুসারে। বসতির আয়তন অনুসারে এই যে মানুষের জনবসতি, তাকে মোট 6 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? বসতির আয়তন অনুসারে সড়ক বসতি, ক্ষুদ্র বসতি, যেটা ক্ষুদ্র গ্রাম, শুধু গ্রাম, ভিলেজ, শহর, নগর আর মহানগর। এগুলো কাকে বলে যদি একটুখানি দেখি, তাহলে আয়তন অনুসারে বসতি 6 ধরনের। সড়ক বসতি হচ্ছে রোড সাইড সেটেলমেন্ট, রাস্তার ধার বরাবর গড়ে ওঠা দীর্ঘ এবং সংকীর্ণ কিন্তু প্রধান বসতি থেকে বিচ্ছিন্ন বসতি। প্রধান যে বসতি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা রাস্তা সেখান থেকে বেরিয়ে গেছে কোনো মূল শহর বা নগর থেকে, সেই রাস্তার ধার বরাবর গড়ে ওঠা বসতিকে বলা হয় সড়ক বসতি। এটি মূলত গ্রামীণ প্রকৃতির। তাহলে সড়ক বসতির প্রকৃতি কিন্তু মূলত গ্রামীণ। ক্ষুদ্র গ্রাম, যার ইংরেজি হ্যামলেট,
প্রধান গ্রামের অংশরূপে বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রাম্য বসতিকে হ্যামলেট বলে। অস্পৃশ্য বা নিম্নবিত্ত সম্প্রদায়ের ছোট ছোট বাড়ি নিয়ে গ্রামগুলি গঠিত। তাহলে এই ক্ষুদ্র গ্রাম, সেখানে মূলত আগে এই ব্যাপারগুলো ছিল যে এরা অস্পৃশ্য, মানে জাতপাত, এই ব্যাপারগুলো এখন অতটা নেই, কিন্তু অস্পৃশ্য বা নিম্নবিত্ত সম্প্রদায় তাদের ছোট ছোট বাড়িগুলো নিয়ে এই ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট গঠিত। এবং এই বসতিগুলোর নামের শেষে কি যোগ করা হয় জানো? টোলা, টুলি ইত্যাদি শব্দ। এরপরে হচ্ছে গ্রাম বা ভিলেজ। হ্যামলেট অপেক্ষা আরেকটু আয়তনে বড়, আরেকটু বেশি জনসংখ্যা, আরেকটু বেশি জনঘনত্বযুক্ত কৃষিভিত্তিক বসতি হচ্ছে গ্রাম। 4 শহর কাকে বলে? গ্রাম অপেক্ষা অধিক ক্ষেত্রমান, অধিক জনসংখ্যা, অধিক জনঘনত্ব এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, উন্নত নাগরিক সুযোগ সুবিধাযুক্ত বসতিকে বলে শহর বসতি। 5 নগর, সিটি। শহর অপেক্ষা উন্নততর নাগরিক পরিষেবাযুক্ত, সুবিশাল ক্ষেত্রমান ও বিপুল জনসংখ্যাযুক্ত বসতিকে নগর বলে। নগরের ইংরেজি হচ্ছে সিটি। এরপরে লাস্ট ভাগ আয়তনের ভিত্তিতে সেটা দেখব, মহানগর বা মেট্রোপলিস। আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন এবং 10 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত পৌর বসতিকে বলে মহানগর। তাহলে এই অবধি গেল বসতির শ্রেণীবিভাগ। ঠিক আছে, পরের ক্লাসে আমরা গ্রাম্য বসতি এবং গ্রাম্য বসতির যে বিভিন্ন প্রশাসনিক স্তর রয়েছে, গ্রামীণ বসতির যে শ্রেণীবিভাগ রয়েছে, সবচেয়ে বড় কথা আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্রাম্য বসতি গড়ে ওঠার কারণগুলো, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, মন দিয়ে কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে। আর আমি তো স্ক্রিনে নোটটা দিয়েই যাচ্ছি। ঠিক আছে, আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা তোমার কাছে যায় এবং তুমি ভিডিওটা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।